নমস্কার প্রিয় বন্ধু, মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয় বন্ধু বাংলা, সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল। বন্ধুরা, ভোট শুরু হয়ে গেছে এবং সেই ভোট নিয়ে আমাদের অনেকের মনেই অনেক প্রশ্ন ছিল, বিশেষ করে এর সুরক্ষার বিষয়টা। তো প্রথম দফার ভোটের শেষে ঠিক ছবিটা কোথায় দাঁড়িয়ে আছে, আগামী দিনে ভোটটা কিভাবে হবে, সেই সুরক্ষার ব্যাপারে সব থেকে ভালো যিনি বলতে পারেন, আপনাদের অতি প্রিয় প্রাক্তন এনএসজি কর্তা দীপাঞ্জন চক্রবর্তী আজকে আমার সঙ্গে রয়েছে। তার সঙ্গে এই আলোচনাতে আসবো এবং বোঝার চেষ্টা করব। দীপাঞ্জন দা, প্রিয় বন্ধু মিডিয়াতে অনেক স্বাগত। ভালো থেকো। আমাদের এখানে তো 7 দফায় ভোট হবে। সারা ভারতবর্ষে যে 3টি রাজ্য হচ্ছে 7 দফাতে, তার মধ্যে পশ্চিমবঙ্গ অন্যতম। এবং পশ্চিমবঙ্গের মেন কারণটাই হচ্ছে অশান্তির বাতাবরণ। তো প্রথম দফায় আমরা 3টি কেন্দ্রে ভোট দেখলাম। সেই হিসেবে কিন্তু বড়সড় কোনো অশান্তি দেখিনি, যে আমরা পঞ্চায়েতে দেখেছি বা মিউনিসিপ্যালিটি ইলেকশনে দেখেছি। তো আপনার মতে কিভাবে হলো? মানে আমরা যে সুরক্ষা নিয়ে কনসার্নের কথাটা বারবার তুলছিলাম, আপনি নিজের দিক থেকে কতখানি স্যাটিসফাইড এবং কোন কোন জায়গায় ইমপ্রুভমেন্টের জায়গা রয়েছে বলে আপনার মনে হচ্ছে? দেখো, প্রথমত তুমি যদি বলো যে এই প্রথম দফার ভোটের আইন শৃঙ্খলা মেনটেন করার জন্য কি কি পদক্ষেপ নেওয়া হয়েছে, নির্বাচন কমিশনার, কেন্দ্রীয় নির্বাচন কমিশন তারা অ্যাক্টিভ ছিল কিনা, তাতে যদি একটা আজকাল নাম্বার দেওয়ার চল হয় না, আমি নাম্বারটা আমরা বিশ্বাস করি না এবং আমার সেই ধৃষ্টতাও নেই যে কেন্দ্রীয় নির্বাচন কমিশনকে আমি নাম্বার দেব। এটুকু বলতে পারি, আমার এক্সপেকটেশন যেখানে, সেখানে 60% 65% আমরা এক্সপেকটেশন ম্যাচ করেছি। এবং এই এক্সপেকটেশন যেটা ম্যাচ হয়েছে সাধারণ মানুষের, যে মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবে, তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারবে বা পেরেছে, তার সব থেকে বড় নিদর্শন। কারণ আমি নিশ্চিত যে কেন্দ্রীয় নির্বাচন কমিশনার নিজেদের তো নিজেরা সার্টিফিকেট দেবে না, সেটা তাদের কাজও না। কিন্তু সার্টিফিকেটটা কে দিয়েছে? সার্টিফিকেটটা দিয়েছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। এই যে কান্নাকাটি শুরু হয়ে গেছে যে কেন কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট হচ্ছে, কেন রাজ্যের একটা মাত্র লাঠিধারী পুলিশ কি করে কেন লাইন মেনটেন করবে, এই কান্নাকাটিটা থেকেই বোঝা যাচ্ছে যে এফেক্টিভ কত। আমি তাতে কিন্তু 65% খুশি। আমি সেদিন খুশি হবো অ্যাটলিস্ট 90% যেদিন এই কান্নাকাটিটাও বন্ধ হয়ে যাবে, মাথায় হাত দিয়ে উনি বসে থাকবেন এবং কান্নাকাটি করার মতো জায়গায় থাকবেন না। তো এটা পরিষ্কার, এতে কোনো সন্দেহ নেই। খবরের কাগজে যা রিপোর্ট দেখছি, টিভিতে দেখছি, ইউটিউব চ্যানেলগুলোতে তোমরা যা পাঠাচ্ছ দেখছি, যে উত্তরবঙ্গের মহিলারা বিশেষ করে তারা একটা সাংঘাতিক প্রতিরোধ গড়ে তুলছে। এটা কিন্তু একটা নতুন জিনিস, যেটা আমরা বারবার বিভিন্ন চ্যানেলে, বিভিন্ন ইউটিউব চ্যানেলে আমি অন্তত বারবার বলেছি বাংলার মানুষকে, যে ইডি, সিবিআই, হাইকোর্ট, কেন্দ্রীয় বাহিনী, কেন্দ্রীয় নির্বাচন কমিশন, আপনারা আপনাদের গণতান্ত্রিক অধিকার সুরক্ষিত করতে পারবেন না। এবার আপনাদের নামতে হবে এবং আপনাদের তাড়া করতে হবে এই দুর্বৃত্তদের। কজন দুর্বৃত্ত রয়েছে সারা পশ্চিমবঙ্গে? আপনারা যদি তাড়া করেন, এক একটা লোকসভা কেন্দ্রে 6 থেকে 7 লক্ষ ভোটার, আমি 40% সরিয়ে দিচ্ছি যারা তৃণমূল সমর্থক, 2.5 লাখ ভোটার সরিয়ে দাও। না না, এটা প্রায় 14 থেকে 15 লাখ পশ্চিমবঙ্গে যা আমি যতটুকু আমি দেখছিলাম যে 7 থেকে 8, মানে 7-8-এর বেশি। হ্যাঁ, কিছু কিছু লোকসভা যেগুলো বড় আছে, ধরে নিলাম 10 লাখ। 10 লাখের মধ্যে যদি আমি 40% ধরে নিলাম যে তারা তৃণমূলের সমর্থক, 4 লাখ আমি সরিয়ে দিলাম। 6 লাখ মানুষ রয়েছে যারা বিভিন্ন মত, তারা কোন মতে বিশ্বাসী, তারা কোথায় ভোট দেবে, সেটা সম্পূর্ণ তাদের গণতান্ত্রিক অধিকার। আর গুন্ডা কত হবে এক একটা লোকসভায়? খুব বেশি 2000, 3000, 4000। এই 6 লাখ লোক যদি ফুঁক মারে, এই 2000 গুন্ডাকে কিন্তু খুঁজে পাওয়া যায় না। যারা তৃণমূল সমর্থক তারা কিন্তু সবাই যে গুন্ডা তা নয়, ওদের একটা নিজস্ব লালচুল কানে দুল বাহিনী রয়েছে, সেটা এক একটা লোকসভা 1000, 1500, 2000, তার বেশি না। সেটা আমরা দেখতে পেলাম উত্তরবঙ্গে। উদয়ন গুহর মতো লোককে যেরকম ভাবে ঝাঁটা জুতো দিয়ে প্রসাদ বিতরণ করেছে বাংলার মা বোনেরা, এটা একটা দারুণ শুভ লক্ষণ। এই তাড়া করার ব্যাপারটা পুরো পশ্চিমবঙ্গে ছড়িয়ে দিতে হবে। মানুষকে এবার তাদের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে আনতে হবে। এই আগামী এই 1-1.5 মাস এটা সাংঘাতিক ক্রিটিক্যাল। বাংলা প্রত্যেকটা মানুষকে দল ও মত নির্বিশেষে তাদের বেছে নিতে হবে। আমার স্বপ্নের, আমার সন্তানদের স্বপ্ন, তাদের ভবিষ্যৎ, আমার নিরাপত্তা, আমার বাড়ির মেয়ে বউদের নিরাপত্তা,
আর নাকি এই লাল চুল কানে দুল। এবং যদি আপনাকে আপনার নিরাপত্তা, আপনাদের স্বপ্নকে প্রোটেক্ট করতে হয়, রক্ষা করতে হয়, আপনাকে রাস্তায় নামতে হবে। শুধু যে ভোট পার্সেন্টেজ বাড়াতে হবে তা নয়, ভোট তো দিতে হবে, কিন্তু যেখানে প্রতিরোধ দরকার সেখানে আপনারা এই ঝাঁটা চটি লাঠি নিয়ে তাড়া করুন, এই দুর্বৃত্তরা পালানোর রাস্তা পাবে না। এটা উত্তরবঙ্গ করে দেখিয়েছে, বাকি বাংলা আশা করি করবে, আরো আক্রমণাত্মক ভাবে করবে। একটু ইন্টারাপ্ট করছি, এই ঝাঁটা লাঠি নিয়ে রাস্তায় বেরোনো আমাদের মা দুর্গাদের, আমাদের মায়েদের বাংলার, এখানে তো অনুপ্রেরণার চল চলে, এটাও মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণা নয় তো? কেননা তিনি তো আগেই বলেছিলেন, এই নিদানই তো দিয়েছিলেন যে ঝাঁটা লাঠি নিয়ে বেরোতে হবে। এটা কি উনি, না না, ব্যাপারটা হচ্ছে উনি যে নিদানটা দিয়েছিলেন সেটা কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে, যারা নির্বাচনের সময় গণতান্ত্রিক একটা পরিবেশ রক্ষা করতে সাহায্য করে কেন্দ্রীয় নির্বাচন কমিশনকে। উনি তাদের আক্রমণ করতে পরামর্শ দিয়েছিলেন। মানুষ কিন্তু এখন বুমেরাং হয়ে গেছে, মানুষ বুঝতে পারছে যে আমার যদি অধিকার সুরক্ষিত করতে হয় আমাকে ঝাঁটা লাঠি নিয়ে নামতে হবে, এবং তারা নেমেছে উত্তরবঙ্গে। আর এটা যদি পুরো পশ্চিমবঙ্গে সেম জিনিস দেখা যায়, এই যে এখন কান্নাকাটি করছেন না যে এটা কি করে হয়, শুধু কেন্দ্রীয় পুলিশ দিয়ে নির্বাচন, আর পরে দুটো ফেজ থেকে দেখবে এই কান্নাকাটি করার মতো অবস্থা নেই। খোঁজ পাবে কালীঘাটের আলিপিসি মাথায় হাত দিয়ে খালি ভাবছেন যে কি হলো, আমার সোনার সংসার, সোনার লঙ্কা পুড়ে ছারখার হয়ে গেল। না, এখানে একটা কথা আপনাকে প্রশ্ন করছি, সেটা হচ্ছে যে আপনি বললেন আপনি 60 to 65% খুশি, এবং হ্যাঁ, আমরা একটা আলোচনা করেছিলাম ভোটের আগে, যেখানে আপনি এই লাল চুল কালে দুল যারা রয়েছে তাদেরকে জেলে পোড়ার একটা নিদান দিয়েছিলেন, সেরকম কিছু আমরা দেখিনি। কিন্তু তারপরে একটা বিরোধী দলনেতার কাছ থেকে স্ট্যাটিস্টিক্স পেয়েছি, সেটা হচ্ছে কুচবিহারে মোট 16 থেকে 17টি বুথ, আলিপুরদুয়ারে 2টি বুথ, এবং জলপাইগুড়িতে 8 থেকে 10টি বুথ যেখানে ছাপ্পা হয়েছে। না সরি, জলপাইগুড়িতে 2টি বুথ বলা হয়েছে, যেটা হচ্ছে ডাবগ্রাম ফুলবাড়ি, যেখানে ছাপ্পা হয়েছে মানে মৃত কেউ স্বর্গ থেকে নেমে এসে ভোটটা দিয়েছেন। তো 60-65% কভারেজেই যদি এইটা ভোট লুটের পরিমাণ হয়, তাহলে আপনি যে এক্সপেকটেশনটা সেট করছেন 90%, যেটা আশা করবো আমরা দ্বিতীয় দফা বা তারপরের দফাগুলোতে আমরা নিশ্চিতভাবে দেখতে পাবো, তাহলে তখন কি হবে? তখন কি কান্নাকাটি হল্লাহাটি কি বেড়ে যাবে, নাকি সবটাই বলতি বন্ধ? তুমি যে হিসাবটা দিলে, ইফ আই এম নট রং, খুব বেশি হলে টোটাল উত্তরবঙ্গে 3টে লোকসভাতে 22টা বা 25টা বুথের কথা বললে, কারেক্ট? 25টাও হবে না, 25টা শুভেন্দুবাবুর হিসাবে, শুভেন্দুবাবুর হিসাবে, এবং বিরোধী দলনেতা হিসাবে নয়, আজকের বাংলায় রাজনীতিতে শুভেন্দুবাবুর মতো মাটির গন্ধ পাওয়া মানুষ রাজনীতিতে আজকে বাংলায় নেই। আগে বলা হতো কালীঘাটের আলিপিসি মাটির গন্ধ পেতেন, কিন্তু ওই মাটিটা বিক্রি করে দেওয়ার পরে এখন আর উনি গন্ধ পাচ্ছেন না, কিন্তু শুভেন্দুবাবু মাটির গন্ধ পান। সুতরাং উনি যে তত্ত্ব বা উনি যে ডেটাটা দিচ্ছেন সেটাকে অ্যাবসলিউটলি ভরসা করা যায়। তুমি 3টে লোকসভায় 25টার কথা বলছি, তোমার মনে আছে বারবার অভিযোগ আসছে যে এই পুচ্চিংড়ে ফচকে ছোড়া ভাইপোর ডায়মন্ড হারবারে গতবার 400-র উপর বুথে, 450-র উপর বুথে, টু বি অন দ্য স্পেসিফিক সম্ভবত 470টা বুথে ছাপ্পা ভোট হয়েছে। 3টে লোকসভা কেন্দ্রে 25 আর একটা লোকসভা কেন্দ্রে 470। বোঝা যাচ্ছে রেজাল্টটা, ইম্প্যাক্ট কোথায় হচ্ছে। এবার এটাও কিন্তু ভাবতে হবে, উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ এক নয়। দক্ষিণবঙ্গের যে জেলাগুলোর কথা কিন্তু আমরা বারবার বলি, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, নদিয়া, মালদা, মুর্শিদাবাদ, এই যে বর্ডার এরিয়া, যেটা আমরা বারবার বলেছি যে 10 বছর ধরে তাদের ডেমোগ্রাফি চেঞ্জ করে দেওয়া হয়েছে, জনবিন্যাস চেঞ্জ করা হয়েছে, এবং বাংলাদেশ থেকে অবৈধ অনুপ্রবেশকারী, রোহিঙ্গা অনুপ্রবেশকারীদের ওখানে বসানো হয়েছে। সুতরাং ওই জায়গায় কিন্তু নির্বাচন কমিশন, কেন্দ্রীয় বাহিনী, সাধারণ গণতন্ত্র প্রেমী মানুষ, তাদের লড়াইটা আরো কঠিন হবে, এটা কোনো সন্দেহ নেই। কিন্তু তুমি একটা জিনিস দেখবে, এটা আমি আমার ব্যক্তিগত বিশ্লেষণ, যদি ভুল হয় ভবিষ্যতে তার দায় সম্পূর্ণ আমার, শুদ্ধশীলের নয়। আমার অভিজ্ঞতা বলে কেন্দ্রীয় সরকার, কেন্দ্রীয় বাহিনী বিশেষ করে, আমার অভিজ্ঞতা থেকে আমি বলছি, কেন্দ্রীয় বাহিনী প্রথম তুমি দেখবে কোনো কঠিন ট্রিটমেন্টের জন্য ডাক্তারের কাছে গেলে ডাক্তার একটা স্যাম্পল টেস্ট করে, অ্যালার্জি টেস্ট করে, কোনো ইনজেকশন, খুব সেন্সিটিভ ইনজেকশন দেওয়ার আগে একটা অ্যালার্জি টেস্ট করে তোমায় দিয়ে, যে তোমার চামড়ায় রিয়াকশন হচ্ছে কিনা, অ্যালার্জি হচ্ছে কিনা।
এই প্রথম 3 দফার ভোটটা ছিল ওই অ্যালার্জি টেস্ট। দেখা যাচ্ছিল যে কতটা এই যে রাজ্যের শাসক দল বা রাজ্য সরকার, রাজ্যের পুলিশ প্রশাসন, তারা কতটা রিয়াক্ট করে, সাধারণ মানুষ কতটা সমর্থন করে, সাধারণ মানুষ কতটা রিয়াক্ট করে। কারণ নির্বাচনটা তো গণতান্ত্রিক অধিকার, যেটা রক্ষা করার চেষ্টা করবে কেন্দ্রীয় নির্বাচন কমিশন, ভোটটা কিন্তু সাধারণ মানুষ দেবে। যেখানে 75% উপর পোলিং হচ্ছে, সেখানে অবভিয়াসলি কেন্দ্রীয় নির্বাচন কমিশন আরো উৎসাহিত হবে যে মানুষ পারছে, মানুষ আসছে, এবং মানুষ খুব একটা কিন্তু কমপ্লেন করছে না। যে কমপ্লেনটা মানুষে করে, যে কমপ্লেনটা বিরোধীরা করে, সেই কমপ্লেনে কান্নাকান্তি কিন্তু কালীঘাটের আলিপিসি করছে। আমার মনে হয় পরবর্তী যে নির্বাচনের ধাপগুলোতে তুমি অন্য রূপে দেখতে পাবে কেন্দ্রীয় নির্বাচন কমিশনকে, অন্য রূপে, আরো কঠিন, আরো নির্মম, নিষ্ঠুর রূপে দেখতে পাবে কেন্দ্রীয় বাহিনীকে। কারণ গণতন্ত্র রক্ষা করার জন্য বাংলার এই প্রেতের শাসন, একে অবসান করতে গেলে কেন্দ্রীয় বাহিনী, কেন্দ্রীয় নির্বাচন কমিশনকে আরো নিউট্রাল হয়ে, আরো অ্যাগ্রেসিভ, আক্রমণাত্মক হয়ে কাজ করতে হবে। এবং আমি নিশ্চিত পরের যে ফেজ গুলো যেগুলো দেখতে পাবে, সেগুলো অন্যরকম হবে, আরো কান্নাকাটি হবে, এবং শেষের দিকে আর কান্নাকাটি করার জায়গা পাবেন না, চোখের জল শুকিয়ে যাবে কালীঘাটের আলিপিসি। ফার্স্ট ফেজ নিয়ে আমার একটা নিজস্ব অ্যানালিসিস আছে, আপনি অনেক এটাতে ভালো আলোকপাত করতে পারবেন, সেই জন্য আপনার সঙ্গে আলোচনা করছি। সেটা হচ্ছে এই ফার্স্ট ফেজের যে ইলেকশন হয়েছে, সেখানে একটি বিধানসভা কেন্দ্র আছে শীতলকুচি, যে শীতলকুচি নিয়ে এখনও একটা অপপ্রচার চলছে, সেখানকার সংশ্লিষ্ট অফিসারকে নিয়ে এখনও মিথ্যাচার চলছে, এবং কোথাও গিয়ে এই কেন্দ্রীয় বাহিনীকে আটকাবার জন্য একটা শীতলকুচির খোঁজ কিন্তু এই রাজ্যে চলছে। কারা করছে সেই কথাটা আর বলার নতুন করে দরকার পড়বে না। তো সেই কারণেও কি অনেক বেশি অর্থোডক্স এই যে 65% বা 60% রেঞ্জটা রিচ করলো, তার থেকেও বেশি অ্যাগ্রেশনে গেল না কেন্দ্রীয় বাহিনী? সেটা কি ওই কোনো শীতলকুচি হতে দেব না এবং সেটাকে নিয়ে এই কেন্দ্রীয় বাহিনীকে আটকাতে দেবো না, সেরকমও কোনো প্ল্যান থাকার কি একটা কিছু ব্যাপার ছিল? দেখো, কেন্দ্রীয় বাহিনী কিন্তু আছে, তারা কেন্দ্রীয় নির্বাচন কমিশন, তাদের যে নির্দেশিকা সেটা ইমপ্লিমেন্ট করার জন্য, প্রয়োগ করার জন্য জমিতে, মাটিতে। এবং কেন্দ্রীয় নির্বাচন কমিশন এবং কেন্দ্রীয় বাহিনী কিন্তু নিরন্তর ইন্টেলিজেন্সের ইনপুট পাচ্ছে যে কোন জেলায় ঝামেলা হতে পারে, কোন জেলায় কি প্ল্যান হচ্ছে। আর তুমি যদি রাজনীতির কথা বলো, আমি তো বারবার বলেছি কালীঘাটের আলিপিসিকে যে আমি ওনাকে বলি রাজনৈতিক শকুন। উনি যখন বিরোধী ছিলেন তখন উনি রাজনৈতিক শকুনের কাজ করতেন, কোথায় মৃতদেহ পাওয়া যাবে বাস আমার কিছু ভোট। তুমি এই শীতলকুচির কথা বললে, আমি জানি না, আমি বিজেপি কে বিশেষ করে আমি বলবো যে এই যে কাউন্টার করা হচ্ছে, এই যে সম্ভবত দেবাশিস ধর, যিনি প্রার্থীও বীরভূমে, ওনার বিরুদ্ধে যে এত অপপ্রচার, 2 বছর ধরে ওনাকে যে এত মানে নির্মম অত্যাচার সহ্য করতে হয়েছে এই কালীঘাটের আলিপিসিদের কাছে, এটার অপপ্রচারটা কাউন্টার অ্যাগ্রেসিভ হয়ে কেন করতে পারছে না? মনে আছে যে একটা অডিও ভাইরাল হয়েছিল যেখানে মুখ্যমন্ত্রী কোন, যেটা এখনো জানি না, আমার কাছে তার সত্যতা নেই, কিন্তু ওটা ভাইরাল হয়েছিল সমস্ত মিডিয়া দেখেছি, আমি জানি না সেটা সত্য না মিথ্যা। কেন আসছে না যে এই লাশগুলোকে সাবধানে রাখিস, আমি কালকে বলবো কি করতে হবে? তো লাশের রাজনীতিটা তো পরিষ্কার ছিল ওখানে, এটা নিয়ে কেন প্রচার হচ্ছে না? এটা নিয়ে আরো আক্রমণাত্মক ভাবে বিরোধী রাজনীতিকরা এগিয়ে আসছে না কেন? যে এটা লাশের রাজনীতি। এবং সেখানে যদি ওদের মনে হয় শাসক দলের যে এটা অপপ্রচার, তাহলে মানহানির মামলা করুক। আইন আদালতকে তো ওনারা মুদির দোকান ভাবেন যে যাবো আর কিনে নেবো, পায় না, থাপ্পড় খেয়ে ফিরে আসে। বাট লেট দেম গো টু দ্য কোর্ট অর লেট দেম গো টু হেল। আজকে শীতলকুচিকে কাউন্টার কেন করা হয় না, আরো আক্রমণাত্মক ভাবে করা হয়? যে নিরাপত্তার জন্য কেন্দ্রীয় বাহিনী জওয়ানরা গুলি চালিয়েছিল নিজেদের সেলফ ডিফেন্সের জন্য এবং ইভিএম গুলোকে রক্ষা করার জন্য, এবং তারপরও বারবার প্ররোচনা হওয়ার পর গুলি চলে। কিন্তু এই ঘটনার পরে যে লাশের রাজনীতি, যে একজন বাংলার সংবিধানের শপথ নেওয়া সর্বোচ্চ নেত্রী, একজন প্রশাসনের অধিকারী, একজন আরেক রাজনৈতিক, তারই শাসক দলের আরেকজন রাজনৈতিক নেতাকে বলছেন ফোন করে, সেটা তো ভিডিও সবার কাছে আছে, আমি শিওর তোমাদের আর্কাইভে আছে, যে এই ডেড বডি গুলো রেখে দে, কালকে বলবো, এটাকে গুছিয়ে প্ল্যান করতে হবে। মানে এরকমই যে ভার্বাটিম ব্যাপারটা, সেটাকে কেন কাউন্টার করা হচ্ছে? সেটা করা হোক, মানুষ বুঝে যাক যে লাশের রাজনীতির কি পরিণতি। তো
কারণ সেটা তোমার আমার বিরোধী দলনেতা সাধারণ মানুষের থেকেও বেশি বুঝতে পারছে কালীঘাটের আলী পিসি আর আলী ভাইকে, যে দাদা আমি অবস্থা এই তাদের খারাপ, সেগমেন্টের পায়ের তলার থেকে মাটি চলে যায়। আমি একদম শেষ প্রশ্ন করব, সেটা হচ্ছে যে গতকালই যেটা নির্বাচন কমিশন সূত্রে জানতে পারলাম যে প্রথম দফায় 273 বাহিনী ছিল, দ্বিতীয় দফায় আরও 30 বাহিনী আসছে, এবং সেটা মেঘালয় এবং সিকিমের ভোটটা হয়ে যাওয়ার ফলে সেখান থেকে বাহিনী আসছে। মানে প্রায় 303 বাহিনী থাকছে দ্বিতীয় দফাতে, যেটা যদি আমরা হিসেব করি অ্যাপ্রক্সিমেট প্রায় 29-30 হাজার বাহিনী। দ্বিতীয় দফাতে কি এই পার্সেন্টেজটা আরেকটু বাড়তে পারে, নাকি দ্বিতীয় দফায় বেশ কিছু কিন্তু সেন্সিটিভ জায়গা রয়েছে, ইটাহার বা এই ধরনের যে কেন্দ্রগুলো, রায়গঞ্জ, সেখানে কিন্তু গন্ডগোলের একটা চান্স আছে বা তাদের হিস্ট্রি আছে, সেটা কতখানি আপনি আশাবাদী দ্বিতীয় দফা নিয়ে? না, পশ্চিমবঙ্গের দুটো তিনটে নয়, আমার তো মনে হয় যে ডায়মন্ড হারবার ছাড়া সমস্ত সংসদীয় ক্ষেত্রগুলো তারা সেগুলো সংযোজন করবে। ডায়মন্ড হারবারে প্লেটের রাত চলে, এবার চলবে না, কিন্তু এছাড়া বাকি 41টা আসন সংবেদনশীল। এখন হুম দেখো, আমার যেটা নিজস্ব ধারণা, আমি 65%টা কেন দিলাম, এটার একটা বেস। হুম হুম তোমার মনে আছে যে আমি একটা চেষ্টা করেছিলাম, আমার অভিজ্ঞতা বিভিন্ন মানুষের সঙ্গে কথা বলে হুম একটা প্রপোজাল আমি দিয়েছিলাম যথাযোগ্য জায়গায়। দুবার কথা হয়েছে, বোঝানো হয়েছে, এবং প্রপোজাল গুলো এমন নয় যে ওনারা জানতেন না। আমি আরেকটু বেশি মাইনিউট ডিটেলে গেছিলাম, গ্রাউন্ড হুম লেভেলে, বুথ ধরে ধরে, যে বুথ ম্যানেজমেন্টটা কি হয়, কোন সময় থেকে এক্স্যাক্টলি কোন সময়টা এই যে ছাপ্পা ভোটটা হয়, কেমন ভাবে ম্যানেজ করে, ছোট ছোট, এবং হাউ টু এনশিওর কুইকার রেসপন্স অফ সেন্ট্রাল ফোর্স। কেন্দ্রীয় বাহিনী কত দ্রুত রেসপন্ড করতে পারবে, সেগুলো কি করে করা যায়, তো এগুলো যে যা দেওয়া হয়েছিল সেটার আমি দেখতে পাচ্ছি 60-65% ইমপ্লিমেন্ট হয়েছে। এবং সেটা কিন্তু তার জন্যই কান্নাকাটিটা বেড়ে গেছে। ওই কালীঘাটের যে পচা নালাটা রয়েছে সেটাতে জলের মাত্রাটা একটু বেড়ে গেছে, কারণ জলগুলো গিয়ে ওখানেই পড়ে। তো ঠিক আছে, দ্যাটস ইট। আমি আশা করব যে এর পরের দ্বিতীয় দফায় অ্যাটলিস্ট 70-75% মানে আমাদের এক্সপেকটেশন অনুযায়ী হওয়া উচিত হবে। কিন্তু আবার বলছি, মানুষকে এগিয়ে আসতে হবে, মানুষের ভয় পাওয়ার কোনো কারণ নেই। আপনারা প্রতিরোধ করুন, রাজ্য পুলিশ কি করবে না করবে সেটা পরের ব্যাপার। কেন্দ্রীয় বাহিনী কিন্তু এই লাল চুল তৃণমূলদের এদের বুঝিয়ে দেবে এই কানে দুল পড়া কি জিনিস। এবং তারপরে 2 মাস পরে কি হবে, 2 মাস কে দেখেছে, 2 মাস পরে কি হবে ওরাই জানে না, এবং সেই ভয়টা ওদের মনেও ঢুকে গেছে। সুতরাং কিছুটা তো এতদিন করে খেয়েছে, সুতরাং কিছুটা তো কৃতজ্ঞতা স্বরূপ ওদের দাদাগিরি করতে হবে, কিন্তু ভেতর থেকে ওরাও কেঁপে গেছে। আপনারা মানুষরা যদি প্রতিরোধ করেন, বিশেষ করে মা বোনেরা এগিয়ে আসেন, তাহলে পুরুষরা কেন এগিয়ে আসবেন? আপনারা সম্মিলিতভাবে এগিয়ে আসুন, আপনাদের গণতান্ত্রিক অধিকারকে রক্ষা করুন। আর এই প্রেতের শাসন শেষ করতে হবে, এবং সেটা শুরু এখন থেকেই। 2026-এর জন্য তাকিয়ে থাকলে চলবে না, এখন থেকে এই বার্তা যাওয়া উচিত। আমার মনে হয় না এই গুন্ডারা কোনো কিছু কাজ করতে পারবে, এরা পিছিয়ে যাবে বাধ্য পিছনে। আমি খুব আশাবাদী। কেন্দ্রীয় সরকার রয়েছে, কেন্দ্রীয় নির্বাচন কমিশন রয়েছে, কেন্দ্রীয় ফোর্স বাহিনী রয়েছে আপনাদের গণতান্ত্রিক সাংবিধানিক অধিকার রক্ষা করার জন্য। আপনারা এগিয়ে আসুন, এবার তারা করতে হবে, আর বাংলা জুড়ে তারা করতে হবে, বুথ ওয়াইজ তারা করতে হবে। লোকসভা দিলাম, এই আমার বুথকে রক্ষা করার দায়িত্ব আমার। এটা যদি বাংলার মানুষ ওই মুহূর্তে বুঝে যাবে না, এই গুন্ডাদের খুঁজে পাওয়া যাবে না। বাকিটা তো কেন্দ্রীয় বাহিনী বুঝে নেবে। কেন্দ্রীয় বাহিনীর ডান্ডা কতটা মিষ্টি সেটা এই লাল চুল কানেদুল্লাহ ইতিমধ্যেই বুঝেছে, এবং আরো বেশি আক্রমণাত্মক হবে পরের ফেজগুলো। মানে আপনি বলতে চাইছেন সন্দেশখালী পথ দেখিয়েছিল, আর ভেটাগুড়ি সেই পথটাকে আরো চওড়া আরো মসৃণ করে দিল। দেখো, সারা বাংলা কিন্তু ফুসছে। সন্দেশখালীর ঘটনাটা কম বেশি 5-10% সারা বাংলা জুড়ে হয়েছে। লোকের মনে যে ক্ষোভ রয়েছে, এবং আরেকটা আশঙ্কা রয়েছে যে আজকে যদি খালি আমরা যদি প্রতিবাদ না করি, কালকে আমার বাড়ির যে তাদের কিন্তু পিঠে বানাতে যেতে হবে। এটা বাংলার মানুষ বুঝতে পারছে। লক্ষ্মীর ভান্ডার দিয়ে 500 টাকা দিয়ে একজন মহিলাকে 1 মাসের জন্য কিনে নেওয়া, এর থেকে বোধহয় সস্তা সওদা যদি এই কালীঘাটের আলী পিসি বা আলী ভাইপোরা ভেবেছিল, এর থেকে সস্তা হয় না। আমি তো বারবার বলেছি, 500 টাকা কি, 500 টাকা কিলো 1 কিলো পাঠার মাংস তুমি সারা ভারতবর্ষে পাবে না।
হুম, আর এই কালীঘাটের আলী পিসি, কালীঘাটের আলী ভাইপো আর এই দুর্বৃত্তরা ভেবেছে 500 টাকা দিয়ে আমি বাংলার মহিলাদের কিনে নেবো, তাদের মান সম্মান ইজ্জত সব। এটা বাংলার মেয়েরা বুঝতে পেরেছেন, বাংলার মহিলারা বুঝতে পেরেছেন, সেই জন্য তারা এগিয়ে আসছেন। তুমি দিকে দিকে দেখবে সন্দেশখালীর মতো প্রতিরোধ এবার বাংলার প্রত্যেকটা ফেজে হবে, প্রতিটা বুথে হবে, প্রতিটা লোকসভায় হবে, এবং এটা করতে হবে। আপনি কাকে ভোট দেবেন সেটা আপনার ব্যাপার, কিন্তু আপনার ভোটটা আপনি দেবেন। কোনো দাদা ওই গলায় সোনার চেন পরে এসে আপনাকে ধমকাবে, পাল্টা মার মারুন, বাকিটা বুঝে নেবে কেন্দ্রীয় বাহিনী। এছাড়া উপায় নেই। এটাকে যদি উস্কানো বলো, আমি উস্কাচ্ছি। উস্কালে আর কবে উস্কাবো? মুখ্যমন্ত্রী তো হিন্দু মুসলিম নিয়ে উস্কিয়ে যাচ্ছেন রোজ। আমি যদি বলি মানুষের সাংবিধানিক অধিকার রক্ষার জন্য তাদের এগিয়ে আসতে হবে, তাদের লড়তে হবে, তাদের তাড়া করতে হবে, কারণ এই গুন্ডাগুলোকে তুমি সংবিধানের গল্প শেখাতে পারবে না। এরা ক অক্ষর গোমাংস। এরা একটাই জিনিস জানে, প্রহার এন ধনঞ্জয়। এটা দরকার, এবং সেটা আপনার অধিকারের মধ্যে রয়েছে, আপনার সাংবিধানিক অধিকারের মধ্যে রয়েছে। বাকি কেন্দ্রীয় নির্বাচন কমিশন, কেন্দ্রীয় বাহিনী তারা বুঝতে পারে। বাট এবার প্রতিরোধ করতে হবে, আর প্রতিরোধটা ওই বাঁচার লড়াই। না হলে বাংলাকে বাঁচানো যাবে না, বাংলার মা বোনেরা বা বাংলার ভাইয়েরা তারাও বাঁচবে, ধ্বংস হয়ে যাবে। অসংখ্য ধন্যবাদ দাদা এতখানি সময় দেওয়ার জন্য। খুব ভালো থাকবেন, আবার দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। একদম, নতুন ভোরে আবার দেখা হবে।